আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সাব্বির সারোয়ার পাবনার সদর থেকে লিখছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা বলা চলে। প্রথম দিক থেকে আমি ভূত এফএম শুনি। ঘটনাটা লিখবো করে আর হয়ে ওঠে। তারপর ব্যস্ততার মাঝে লেখা শুরু করলাম। আগে বলে রাখি, আমার লেখার হাত মোটেই ভালো নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত কোন একটি গ্রামের। বিশেষ কারণে গ্রামের নামটা উল্লেখ করছি না, তবে গ্রামটি একটি হিন্দু এলাকা। সেখানে প্রায় 90% পরিবার সনাতন ধর্মাবলম্বী। গ্রামটিকে একটি অজপাড়াগা বললেও দোষের কিছু হবে না। রিসেন্টলি হয়তো কিছু বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন দেখা যায়, তবে বেশিরভাগ বাড়িতে এখনো পর্যন্ত সব বাড়িগুলো এরকম নয়। গ্রামটি অত্যন্ত সুন্দর, সবুজ শ্যামলে ভরা একটি মনোমুগ্ধকর গ্রাম। খোলা মাঠ, চাষের জমি, বাগান, নাম জানা না জানা হরেক রকম ফুলের গাছ, ফলের গাছ, গায়ের লোকদের ব্যবহারের জন্য রয়েছে ছোট বড় মাঝারি পুকুর। কোথায় সবকিছু মিলিয়ে যেন হারিয়ে যাওয়া বাংলার সেই পল্লী। এত সৌন্দর্যের কারণেই মাঝে মাঝে গ্রাম বাংলার অদম্য উল্লাসে মেতে ওঠার জন্য সেখানে বেড়াতে যেতাম। গ্রামটির পাশে গ্রামের আমার নানা বাড়ির এলাকা। নানা বাড়িতে বেড়াতে গেলে দিনের প্রায় অনেকটা সময় সেখানেই কেটে যেত। ঘটনাটি প্রথম শুনি আমার মামার কাছে। গ্রামটিতে একটি পুকুর আছে, যা কিনা স্থানীয়দের মতে অভিশপ্ত পুকুর, কারণ প্রায় প্রতি বছরই সেখানে কাউকে না কাউকে জীবন দিতে হয়। স্থানীয়দের ভাষায় প্রায় প্রতি বছরই একজন না একজন এই পুকুরে ডুবে মারা যায়। তবে তার মধ্যে 15 বছরের নিচের শিশুদের তুলনামূলক বেশি মৃত্যু ঘটে এই অভিশপ্ত পুকুরে। ঘটনাটি প্রথমে শুনেই সেই অভিশপ্ত পুকুর দেখার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারি। সেই দিনই মামার সাথে চলে গিয়েছিলাম সেই গ্রামটিতে। কাঙ্ক্ষিত অভিশপ্ত পুকুরে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়। গ্রামের মেঠো রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলে একটি 3 রাস্তার মোড়। মোড়টির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অনেক পুরনো বট গাছ, যেন ক্লান্ত পথিককে একটু জিরিয়ে নেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছে। সেখান থেকে উত্তর দিকমুখী রাস্তা ধরে কিছু দূর এগুলেই দেখা মেলে একটি ছোট মাঠ। তার ঠিক কোণ ঘেঁষে মাটিতে হাঁ করে শুয়ে আছে সেই অভিশপ্ত পুকুর। আশেপাশের যত বসত বাড়ি আছে তারা সবাই এই পুকুরটিকে নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করে। গোসল করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, এমনকি রান্নার কাজেও অনেকেই এই পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটির 2টি ঘাট রয়েছে। 2টি ঘাটই জমিদার আমলের সর্বশেষ স্মৃতিটুকু নিয়ে যেন পুকুর ঘাটে বসে ফেলে আসা স্বর্ণোজ্জ্বল সেই অতীতের কথা ভাবছে। পুকুরটির কিছু দূরেই রয়েছে একটি কালী মন্দির। বলা চলে না, বরং মন্দিরের ধ্বংসাবশেষ বললেই ভালো মানায়। বেশ কয়েকবার যাতায়াতের ফলে গায়ের এক মোড়লের সাথে ভালোই মিল ছিল। সেই মোড়লের কাছ থেকে জানতে পারি এই অভিশপ্ত পুকুরের কিছুটা ইতিহাস। পুকুর আর মন্দির দুটোই জমিদার আমলের। তাদের পূর্বপুরুষদের আমল থেকে একটি ঘটনা প্রচলিত আছে এই অভিশপ্ত পুকুর নিয়ে। ঘটনাটি হল, পুকুরটি যখন খনন করা হয়েছিল তখন সেখানে সন্ধান মিলেছে প্রাচীন কিছু নিদর্শনের, যেমন কাঁসার বাটি, কাঁসার প্লেট, মানুষের হাড়, এমনকি সোনার পুতুল পাওয়ার কথাও প্রচলিত আছে। তাই তখন থেকেই ধারণা করা হয় এখানে পূর্বে কোনো হিন্দু শ্মশান বা সমাধিস্থল ছিল। পুকুরটি খনন করার পর থেকে গ্রামবাসীরা লক্ষ্য করল গভীর রাতে পুকুর থেকে আর্তনাদ ভেসে আসে। মনে হতো একসাথে অনেক মানুষকে যেন জবাই করা হচ্ছে। এজন্য তারা দিনে যেমন তেমন, তবে রাতে পুকুরটির ধারে কাছেও কেউ আসতে চাইত না। তবে এটি গ্রামবাসীর মূল সমস্যা ছিল না। মূল সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। গ্রামবাসীরা তাদের গরুগুলিকে মৃত অবস্থায় পেতে শুরু করল। মৃত গরুগুলিকে দেখে মনে হতো কেউ গরুগুলিকে আস্ত খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না পারা বিভিন্ন স্থান থেকে গোস্ত খাপলে খেয়ে নিয়েছে। ব্যাপারটিকে প্রথম পর্যায়ে গ্রামবাসীরা মনে করেছিল কোনো ধরনের রোগ ছড়িয়েছে গ্রামের ভেতর, কিন্তু ব্যাপারটি এক রাতের মধ্যেই হয়ে যেত বলে তারা ভাবতে শুরু করল এমন হয় কোনো নাম না জানা জন্তু জানোয়ারের কাজ। তাই তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। পুরো গ্রামের ভেতর তারা দুজন করে নির্দিষ্ট জায়গা ভাগ করে পাহারা দিতে শুরু করলো। প্রথম দিন কিছুই দেখতে পায়নি, অথচ ঠিক পরের দিন একটি মৃত গরু আবিষ্কার করলো। দ্বিতীয় দিন পাহারা আরো জোরদার করা হলো। সেদিন রাতে পাহারারত 2জন লোক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই অভিশপ্ত পুকুরটির কাছে চলে গেল এবং তাড়াতাড়ি পুকুরটির কাছ থেকে সরে যেতে চাইল। কিন্তু তারা একটি বিষয় লক্ষ্য করলো, মনে হয় পুকুরটিতে কেউ গোসল করছে, কারণ পুকুরটির পানি এই নিস্তব্ধ রাতেও যেন একটু ঢেউ তুলেছে। তারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পুকুরের পাড়ে যে ব্যাপারটি বোঝার চেষ্টা করলো, কিন্তু তারা যা দেখলো সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো কয়েকটি দৈত্যাকার প্রাণী পুকুরে উঠে আসছে। প্রাণীগুলোর আকৃতি মানুষের মতো হলেও
তাদের গায়ে ছিল বিশাল ঘন কালো কালো লোম, যা তাদের সমস্ত দেহ ঘুরিয়ে রেখেছে, এবং তাদের আকৃতি এতটাই দৈত্যাকার ছিল যে তারা পুকুরটিতে হেঁটে পার হচ্ছিল, অর্থাৎ পানির নিচে তাদের পা এবং মাটির ওপরে তাদের মাথা। যেখানে পুকুরটির গভীরতা ছিল প্রায় 3 মানুষের সমান, সেখানে পুকুরটির পানি কেবল তাদের কোমর ছুঁই। দৃশ্যটি দেখে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস করে দৌড়ে গ্রামের দিকে চিৎকার করতে করতে ছুটে আসে। গ্রামের অন্য সব পাহাড়রত ব্যক্তিরা তাদের চিৎকার শুনে ছুটে আসে। তারপর তাদের দেখা দৃশ্যটি গ্রামের লোকজনের নিকট খুলে বলে। এতে গ্রামের লোকজন অনেকটাই ভীত হয়ে পড়ে। সেই রাতেই দুজন ব্যক্তি আর পাহারায় থাকার সাহস পায়, তাই তারা যার যার মতন বাড়ি চলে যায় এবং দুজনের গায়ে প্রচন্ড জ্বর আসে এবং এক পর্যায়ে দুজন লোকই ওই রাতে মারা যায়। সুস্থ সবল মানুষ দুজনের এমন মৃত্যুকে গ্রামের লোকজন কিছুতেই মেনে নিতে পারছে না। কি করার আছে? প্রত্যেকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজারো অনিশ্চিত ভবিষ্যতের মাঝে একটি নিশ্চিত ভবিষ্যৎ, এই মৃত্যু। পুরো গ্রামে সংবাদটি ছড়িয়ে পড়ে যে গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। গ্রামের লোকজন যত কাজ থাকতো তারা সন্ধ্যার আগেই তা সেরে ফেলত এবং সন্ধ্যার পর আর কেউ বাড়ি থেকে বের হতো না। আর ওই পুকুরটি ব্যবহার তো দূরের কথা, তার আশেপাশে যাওয়াই সবাই বন্ধ করে দিল। কিন্তু এতে তাদের কোনো সমাধান হলো না। গ্রামের গরুগুলো মরতে মরতে প্রায় শেষ পর্যায়ে। এমনি সময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের গ্রামে একজন তান্ত্রিককে আনতে হবে, যে কিনা তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তারা তান্ত্রিকের খোঁজ করতে শুরু করলো। খোঁজ করতে করতে একজন তান্ত্রিকের দেখা পেল, যার স্থানীয় বাড়ি ছিল মুর্শিদাবাদ। তান্ত্রিকটি সম্পর্কে তারা এতটুকুই বলতে পারে, সেই তান্ত্রিক লোকটি তাদের গ্রামে প্রবেশ করে বলেছিল, খুব বিপদ, তোরা কেন আগে আমাকে আনলি না? তান্ত্রিক লোকটিকে যথেষ্ট আপ্যায়ন করে তাকে থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হলো। তার খাবার গ্রামের বাড়িগুলো থেকে সংগ্রহ করা হলো। সে প্রথম দিনেই বলে, আমি আজ রাতে ধ্যানে বসবো, তারপর তোদের সাথে কথা বলবো। তার আগ পর্যন্ত আমাকে বিশ্রাম নিতে দেয়। সেদিন রাতে গ্রামের কিছু বিশেষ ব্যক্তি বর্গকে নিয়ে সে একটি আসর বানায়। তারপর একটি গোল দাগ টেনে তার মধ্যে লোকজন নিয়ে একটি মানুষের খুলি সামনে নিয়ে বসে তার তান্ত্রিক বিদ্যা অবলম্বনে সে তার মাথার খুলির সেই খুলির সাথে কথনের মাধ্যমে সবকিছু জানতে পারে, যা সেই দিন উপস্থিত আসরের সবাই স্বীকার করেছিল। তান্ত্রিক বলে, তোর যে পুকুরটি খনন করেছিস সেখান থেকেই এই সমস্যার উৎপত্তি। পুকুরের জায়গাটা একটি শ্মশান ও সমাধিস্থল ছিল। বহু বছর আগে এখানে কেউ কোনো কারণে 7টি পদ জিনকে বোতলবন্দি করে পুঁতে রেখেছিল। পুকুরটি খনন করার সময় যে কোনোভাবে বোতলটি ভেঙে যায় আর জিনগুলি ছাড়া পেয়ে যায়। তারাই এইসব কুকর্মের জন্য দায়ী। তবে জিনগুলি অত্যন্ত শক্তিধর, এদের বিরুদ্ধে কিচ্ছু করা খুব সহজ ব্যাপার নয়। তারপর তান্ত্রিক গ্রামের লোকজনকে আগামী সন্ধ্যার আগে একটি পাঠা, 7টি মোরগ, 7 টুকরা হরিণের চামড়া সহ আরো কিছু জিনিস সংগ্রহ করতে বলে। তান্ত্রিকটির কথা মতো গ্রামবাসীরা সবকিছু জোগাড় করলে সেই দিন সন্ধ্যায় তান্ত্রিকটি গ্রামবাসীর উপস্থিতিতে সেই পুকুর পাড়ে পাঠা বলি দেন। 7টি মোরগ ঘাড় মোটকে পুকুরে ফেলে দেন এবং পুকুরের 4 কোণায় 4টি হরিণের চামড়ায় মন্ত্র লিখে পুঁতে দেন। কিছু তাবিজ তাদের সেই সমাধিস্থলে এবং তাদের তান্ত্রিক বিদ্যা বলে বিভিন্ন মন্ত্রপাঠ ও আনুষঙ্গিক কর্মকাণ্ডের মাধ্যমে তার কাজ শেষ করেন। তান্ত্রিক বলেন, জিনগুলি অনেক শক্তিশালী, আমার একার পক্ষে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব হয়নি, তবে আমি তাদের এই পুকুরে মন্ত্রের শিকড়ে বেঁধে রেখেছি, তোরা এখন নিরাপদ। তারপর তান্ত্রিকটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গ্রামের লোকজন সমস্যার সমাধান হয়ে যায়। তাদের গরুগুলিকে তারা আর আধ খাওয়া মৃত অবস্থায় পেল। সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের লোকজনরাও পুকুরটির বিষয়ে আস্তে আস্তে সবকিছু ভুলে গেল। কালের বিবর্তনে পুকুরটি ধীরে ধীরে আবার হয়ে উঠল তাদের নিত্যদিনের ব্যবহারের। গ্রামের লোকজন গোসল, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা ইত্যাদি কাজে ব্যবহার করতে লাগলো। তান্ত্রিকটি চলে যাওয়ার 12 বছর পর প্রথম একজন ডুবে মারা যায়। গোসল করতে গিয়েছিল, সাঁতার কাটতে পারত, তবু বাড়িতে ডুবে মারা যায়। তারপর আরো একজন মারা গেল, এরপর আরো একজন। এভাবে অসংখ্য মানুষ এই অভিশপ্ত পুকুরটিতে ডুবে মরেছে। পুকুরটিকে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকবার ভরাট করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু যে বা যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা কিছুদিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা যায়। এজন্য এখন পুকুরটি ভরাট করার সাহস খুব একটা দেখায় না। সর্বশেষ যে মারা গিয়েছে সে একটি 9 বছরের শিশু। 2017 সালের প্রথম দিকে মারা যায়। শিশুটির মা তাকে বাড়িতে রেখে মাঠে কাজ করতে গিয়েছিল। এসে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সন্দেহবশত গ্রামবাসীরা পুকুরে খোঁজ করতে নেমে তাকে আবিষ্কার করে। তবে তাকে পাওয়ার পরও গ্রামবাসীদের মতে সে জীবিত ছিল। তাকে পাওয়া গিয়েছিল অর্ধেক জিহ্বা মুখের বাইরে বের করা অবস্থায় এবং সে নিজের জিহ্বা কামড় দিয়ে ধরে রেখেছিল, ঠিক যেমনটি করে গ্রামবাসীরা উপস্থিত তারা সবাই মুখের ভেতর খুন্তি দিয়ে দাঁত পাটি আলাদা করার চেষ্টা করার সময় তার জিহ্বা ছিঁড়ে পড়ে গিয়েছিল। তাকে বাঁচানো সম্ভব হয়। তারপর এখন পর্যন্ত
আর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কে জানে আবার কখন পুরনো স্মৃতি রোমন্থন করতে অভিশপ্ত পুকুর আবার কার জীবন কেড়ে নেবে। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সুজনগর থেকে যে সমস্ত লিসেনাররা শুনছেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমি কোন এলাকার কথা বলছি। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সুযোগ পেলে শেয়ার করব। ধন্যবাদ। ভূত এফএম দীর্ঘজীবী হোক। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ঘটনাটি আসলে অদ্ভুত এবং অনেক বড়, এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আপনারাও শুনেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনাটি পড়ছি একটা ইমেল। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিক্সাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালীর জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোন একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন। তিনি বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে 2টি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ 2টি লাশের কাফন খুঁড়ে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না। আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম 2-1 জন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব
ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ঠোঁট এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা। এবং জানো তো, যাই হোক, আজকে যে ইমেইলটি আছে সেই ইমেইলটি আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু কিছু সময় থাকে না যে কোনো কিছু আপনি পড়লে বিশ্বাস করতে কষ্ট হয়, তারপরে মনে হয় সবার সাথে শেয়ার করি, দেখি সবাই কি বলেন। আমরা আশা করব যে আপনিও এটা শোনার পরে জানাবেন আপনার অনুভূতি। এবং আমি শুরুতেই বলে দিচ্ছি আবারও আমাদের প্রথমে সেই কথাটি যে বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। আর আমাদের যে ঘটনা পাঠিয়েছেন, আজকে দুটো ঘটনা আমি পড়ার ইচ্ছা আছে আমার। দুটো ঘটনাই পাঠিয়েছেন এমন দুজন যারা চাইলেই স্টুডিওতে আসতে পারেন এবং তাদের ইচ্ছা আছে কোনো একটা কারণে এখন আসতে পারছেন না, কিন্তু ফিউচার তারা আসতে চান। আমি খুবই চাইবো যে আপনারা স্টুডিওতে এসে সরাসরি আপনাদের ঘটনা শেয়ার করেন। পড়ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, বর্তমানে একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2000 সনের। তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। প্রচন্ড দরিদ্রতার কারণে এই অভাবের সাথে সংগ্রাম করে সে সময়টা আমি পার করছি। পরিবারে নিদারুণ দৈন্যতা থাকার কারণে মন চাইলেও ভালো কিছু খেতে পারতাম না। এমনই অবস্থার মধ্য দিয়ে সময় পার করছিলাম। হঠাৎ একদিন আমার পাশের বাসার এক দাদু আমাকে বলল, নিপু, দত্তবাড়ির এক লোক মারা গেছে, পোড়াতে যাবি? উল্লেখ্য, ওই দাদু আমাদের অত্র এলাকায় মানুষ পোড়ানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তো দাদুর সাথে জীবনে প্রথম মানুষ পোড়াতে গেলাম। সত্যি বলতে কি, তখন পোড়াতে গেলে শ্রাদ্ধ খেতে পারবো তাই গিয়েছিলাম। এভাবে শুরু হলো আমার মানুষ পোড়ানোর কাজ। এরপরে কোথাও মানুষ মারা গেলেই ডাক আসতো পোড়ানোর জন্য, আর আমিও ওই ডাকে সাড়া দিতাম। এভাবেই মানুষ পোড়ানোর নেশা হয়ে গেল আমার, আর আমিও শ্রাদ্ধ খেতে যেতাম। এভাবে কেটে গেল 2 বছর। আমি হয়ে গেলাম এলাকা জুড়ে নাম করা রং। আমার এখন 32 বছর বয়স চলছে। আপনাকে বুঝাতে পারবো না যে কত মানুষ এই 2 হাতে শ্মশানে পুড়িয়েছি। এই অভ্যেসটা আজও পুরোপুরি ছাড়তে পারিনি। মানুষ পোড়ানোর এক ভয়ঙ্কর শিক্ষা আজ আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2004 সনে। আমার বন্ধুর নাম প্রকাশের অপারগতায় ক্ষমা চেয়ে নিলাম। সেদিন অন্যান্য দিনের মতোই আমি টিউশনি করতে গিয়েছিলাম। তখনও আমাদের গ্রামের সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামের অনেক অংশই বিদ্যুৎবিহীন ছিল। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে টিউশনি করতে গিয়েছিলাম। যাবার সময় প্রচন্ড বৃষ্টি ছিল, তাই ওই সময়টা ছিল আষাঢ় মাস। জোয়ারের পানিতে আমার ছাত্রর বাড়ির রাস্তা ডুবে গিয়েছিল। হাঁটু সমান ওর মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। কিছু দূর হাঁটার পরে আমি পানির মধ্যে পিছলে পড়ে যাই। আমি স্পষ্টত হ্যারিকেনের আলোয় দেখি এক বৃদ্ধ বয়সী মহিলা পানিতে শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। দেখে যত না ভয় পেয়েছি তার চেয়ে বহু কম চমকে গিয়েছিলাম। উনি এখানে শুয়ে আছেন কেন? চিৎকার করতেও পারছিলাম না, মান সম্মানের ভয়ে। যে আমার ছাত্রর বাসা প্রায় কাছেই, আমি চলে এসেছি, ওরা শুনলে কি ভাববে? 3-4 সেকেন্ড পরেই সেই বৃদ্ধ মহিলা রাতের কালো অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন আর পড়াতে পারিনি আমি। কিছু সময় ওদের বাসায় বসে আবার বাড়িতে চলে আসি। রাতে খাবারের শেষে আনুমানিক 10টার দিকে কেউ একজন আমার নাম ধরে 3-4টা ডাক দিল। ঠাকুমার দরজা খুলতেই দেখি শম্ভু কাকা, আমার এক বিশেষ বন্ধুর ছোট কাকা। শুনতে পেলাম আমার ওই বন্ধুর মা মারা গেছেন একটু আগে। উল্লেখ্য যে উনি বহুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী ছিলেন, তাই তাকে কেউই পোড়াতে রাজি ছিল না। ওই দিন কেন যেন আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো সেই ঘটনা মনের মধ্যে উঁকি মারছিল, তারপরে অন্ধকার রাত, বৃষ্টি, সব মিলিয়েই আমার মন যেতে চিচ্ছিল না। ওনার পীড়াপিড়িতে একসময় আর না যেয়ে পারলাম না। আমার মনে হলো আর যাই হোক, আমার বন্ধুর মা তো যাই, কিছু হবে না। রীতিমতো আমি আর সেই দাদু গেলাম পোড়াতে। মানুষ যে কতটা বিবেকহীন হতে পারে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। বাড়ি ভর্তি ঘর, প্রায় 15 ঘর বাসিন্দা, কিন্তু সবাই দরজা বন্ধ করে রেখেছে, কেউ এগোয় না, কেননা সে অসুখে মারা গেছে। আষাঢ় মাস, রাত প্রায় 1টা বেজে গেছে। শ্মশানে মরদেহ তুলে আগুন জ্বালাতে মানুষ মাত্র আমরা 5 জন। একটা খালের পাশে ওদের শ্মশান খোলা ছিল। এরপরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। লাশের গায়ে আগুন লাগার প্রায় 20 মিনিট পরে লাশ শ্মশান থেকে ছিটকে পড়ে গেল। সত্যি বলছি, মনে প্রচন্ড ভয় লেগেছিল সেদিন। দাদু বলল লাশের রগে টান মেরেছে। আমার শ্মশান সাজিয়ে ওই আধপোড়া লাশ শ্মশানে তুলে বল হরি হরি বল বলে আবার আগুন জ্বালালাম, কিন্তু লাশের গায়ে আগুন লাগছে না।
এভাবে প্রায় ভোর রাত পর্যন্ত লাশ পোড়ানোর সব চেষ্টাই করেছি, কিন্তু লাশ পুড়ছিলই না। চারিদিকে শুনশান নিরাপত্তা, আমরা মাত্র 5 জন লোক। অঝরে বৃষ্টি পড়ছে, রাতের শেষ ভাগ। দূরে কুকুরগুলো করুণ ভাবে ডাকছে। এভাবে যেহেতু লাশ পুড়ছেই না, এবার আমার বন্ধুর মামা সিদ্ধান্ত নিলেন লাশ গঙ্গায় দান করবেন। অবশেষে আমরা কলা গাছের ভেলা বানিয়ে ওই আধপোড়া লাশের শরীরে 8-10 খানা ইট বেঁধে ওই ভেলায় করে খাল বেয়ে নদীতে নিয়ে গেলাম এবং নদীর মাঝখানে যে ওই লাশ ডুবিয়ে দিয়ে আসলাম। সেই রাতে আর তেমন কিছুই হয়নি। ঠিক পরের দিন আমি আবার নিয়ম মতো রাতে হ্যারিকেন নিয়ে টিউশনিতে গেলাম। টিউশনি শেষ করে আমার বাসায় আসার পথে একটা ব্রিজ পড়তো। গ্রামের রাস্তায় বৃষ্টি থাকার কারণে একদমই নীরব ছিল জায়গাটা। আমি ব্রিজ পার হয়ে আসছি, হঠাৎ নদীর দিকে দৃষ্টি যেতেই আমি স্পষ্টত দেখছি গত রাতে আধ পোড়ানো সেই লাশ নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। আমি যে অন্যদিকে দৌড় দেব সেই শক্তি আমার গায়ে ছিল না। দেখছি আমার কাছে কাছে এসেই তার পোড়া ডান হাতখানা আমার গলার দিকে লম্বা করে এগিয়ে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলেও আমার গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। যেটুকু মনে পড়ে, আমি ব্রিজের ওপরে থানার ঘাটে শুয়ে আছি, আর আমার চারপাশে অনেক মানুষ, মা, ঠাকুমা আমার মাথার কাছে বসে কান্না করছে। আজও আমি কোনো মৃত্যুর সংবাদ শুনলেই কেন যেন পোড়াতে যেতে ইচ্ছে করে। সেই নেশা আজও কাটেনি। আজও শ্রাদ্ধ খাওয়ার জন্য নয়, একমাত্র নেশার কারণে পোড়াতে যেতে ইচ্ছে করে। কিন্তু যখনই ওই কথা মনে পড়ে পা বাড়াতে বড্ড ভয় হয়। সেই ধ্বনি, বল হরি হরিবোল, বল হরি হরিবোল। দীপু আচার্য, মেরুল বাড্ডা, ঢাকা। তো এই ছিল আমাদের প্রথম ঘটনাটি, যেটি একটা ইমেইল এবং আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। এখন সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে এবং আশা করছি তিনি যে ঘটনাটা শেয়ার করবেন সেই ঘটনা নিয়ে আরো একটা ঘটনা আছে। সেটা হচ্ছে তিনি এই ঘটনাটি শোনার পরে তার কিছু প্রবলেম শুরু হয়েছে, যেটা একেবারে উইচ ইজ ভেরি নিউ। মানে সচরাচর ওনার কাছে এর আগে শুনিনি যে ঘটনা শোনার পরে তার পরবর্তীতে কোনো সমস্যা হয়। তো সেই সমস্যা কি সমস্যা হচ্ছে সেটাও তিনি গল্পের মাঝখানেই হয়তো একটা জায়গায় বলে দেবেন। এবং আমরা চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আশা করছি ভালো আছেন। চলুন আপনার ঘটনাটা শুনে আসি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। ঘটনাটির সময়টা 1974-75 সালে এরকম সময় যিনি আমাকে বলেছেন আর কি। যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদী এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। রসুল ভাই, উনি সাধারণত মানে এমনি ছোটখাটো নিয়ে কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রসুল ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়েছে। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের 1 বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই, এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে। এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। উনি চিন্তা করে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে থাকতো আর কি। তো 1 বছর যখন ওই সাপুরিয়ারা তারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে। তাই আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়। মানে ওরা তো আমরা ধরুন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বাই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওনারা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যে ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো একে একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর কিন্তু মানে একদম শেষ দিকে যখন সাপটাতে একদম শেষের দিকে চলে আসে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই
দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি, তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলে, তখন সে তার ব্যাখ্যা করে। তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলে, কাজটা ঠিক করলে না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদের সম্প্রদায় ওরা তো আসছে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওনারা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো না, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি ইউ উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নেই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন এবং ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। মানে আমার মনে হচ্ছে যদি এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন, মানে সপ্তাহখানিক এটা খুব মানে সাফার করেছি আর কি। পরে আমি নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল। এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাতের বেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এসে নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটা সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যার সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা, এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না। বা যখনই বাসার লোকজন আসতো দেখতে যে না, কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো দেখেছিস, সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসছে, যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপর বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম আর রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই। এটা তো একটা মানে সবার কাছে মানে তারপর একটা হাসির পাত্র হয়ে গেছে আর কি। সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা, মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছে উনি। জি, কিন্তু রাসেল ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তার কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তার ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর রাসেল ভাই যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয়, সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আমার উপরে উঠে চলে আসেন, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নেই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, এটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরে করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। পুকুরের পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে, সাথে কারো কাছে টর্চ নাই, তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই, এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেলেন। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর
যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন। যেহেতু ওনার কাছে হারিকেন না, উনি আগে যাবেন কিভাবে? তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি, ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছে, এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া, আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে দাঁড়াচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে, এবং উনি খালি পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে যাচ্ছেন, ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে, এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? উনি বলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। আবার দৌড়ান, আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগে দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাটনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখেন, এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বললো যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে, টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে, আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন, ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি বললে ওনার মারাত্মক ক্ষতি, কারণ জীবন চলে যেতে পারত। মানে খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধুও তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। তখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে মনে মানে দেখে তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিকেন এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম, যে হয়তো তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তো ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক, তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলে এবার বাড়িতে যাই। আসলে ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে, কিভাবে এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। দেখুন বাসায় চলে গেলেন, বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হল, এবং উনি কিন্তু সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে যত চোখ যত দূর যায় সব সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ বলে। আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। কিন্তু আসলে ভাই যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা। যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না, এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একদম ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান
তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুড়েদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুড়েরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে, মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন, তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। মানে একটাই উপায় আছে, আমি ওই সাপুড়েদের নাম, আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি, তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান, এবং তারাও অবাক হন যে আপনি এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তার সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। তাই হোক, কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে, আমি মানে আমার এইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন, এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বলছি, উনি সত্যি সত্যি আসলে সাপ যেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন, এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না, হয়তো বা জীবিত আছেন, হয়তো ওনার সন্তানরা যদি ঘটনাটা শুনে থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবেন ভূতবিভাগের মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটি ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টোরির জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যারা শুনছেন তারাও অনেক আনন্দ পেয়েছেন।